রাজনীতিতে হঠাৎ করেই আলোচনায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র, যেখানে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিকে ঘিরে রবিবার মুখোমুখি অবস্থানে ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপির ঘোষণা, এখন থেকে প্রতি বছর ২৭ মার্চ শ্রদ্ধা জানানো হবে বেতার কেন্দ্রে। তবে এতদিন পরে এসে দলটির এমন উদ্যোগকে সন্দেহের চোখে দেখছেন ক্ষমতাসীনরা। রোববার চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে সমাবেশ করে বিএনপি, যার নাম দেয়া হয় মুক্তিযুদ্ধের সূচনা সমাবেশ, যেখানে ডাক দেয়া হয় নতুন মুক্তিযুদ্ধের, যা এখন রাজনীতিতে নতুন আলোচনার বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। মূলত এই কর্মসূচি দেয়া হয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্র ঘিরে। বিএনপির দাবি ছিল ৭১-এ এখান থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তাই সেখানে শ্রদ্ধা জানাবে তারা। যদিও ক্ষমতাসীন দলের পাল্টা কর্মসূচির কারণে স্থান পাল্টে ফেলে বিএনপি। কালুরঘাটে যেতেই পারেনি দলটির কোনো নেতা। বিএনপির ঘোষণা, এখন থেকে প্রতি বছর ২৭ মার্চ কালুরঘাট বেতারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করবে তারা। হঠাৎ করে দলটির এমন কর্মসূচি নতুন আলোচনার জন্ম দিয়েছে। এতদিন পর এসে কেন এই ইস্যুতে মাঠে বিএনপি, তা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের যে চেতনা কাজকে তারা ধ্বংস করে দিয়েছে, সঠিক ইতিহাস তারা বিকৃত করেছে। এই ইতিহাসকে ইতিহাসের জায়গায় ফিরিয়ে আনার জন্য আমরা আবার বলছি, নতুন মুক্তিযুদ্ধের ডাক, নতুন যুদ্ধ। এবং এই যুদ্ধ আমরা মনে করছি চট্টগ্রাম একটি ঐতিহাসিক জায়গা, যে জায়গা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। বিএনপি নতুন মুক্তিযুদ্ধ এই স্লোগানটা দেওয়ার কোনো অধিকার রাখেন না। ক্ষমতায় এসে বা ক্ষমতার বাইরে থেকে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরুদ্ধে যারা সশস্ত্রভাবে লড়াই করেছিল তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করেছেন। রোববারের সমাবেশে মহাসচিব সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা জোর দিয়েই বলেছেন, সরকার পতন আন্দোলনের সূচনা হবে চট্টগ্রামেই। তবে তাতে নতুন মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার বিষয়টিকে ভালোভাবে নেননি ক্ষমতাসীন দলের নেতারা। রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হওয়ার কারণে তারা মানুষকে আবার বোকা বানানোর জন্য এই একটা স্লোগান দেওয়ার চেষ্টা করছে। যতই রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করুক না কেন, তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। ইতিহাস সেটাই বলে। মানুষ জাগছে এমন আশাবাদ জানিয়ে মাঠের আন্দোলন জোরদার করার দিকে নজর বিএনপির। তবে তাতে নজর রাখার পাশাপাশি মাঠে মোকাবিলার কথা বলছে আওয়ামী লীগ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে সংবাদ শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে খুলনায় হঠাৎ করেই অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন পরিষদের শ্রমিকরা। ভোর থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে নগরের খালিশপুরের ডিপো থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আলামিনের ওপর হামলার সাথে জড়িতদের শাস্তির দাবিতে এই ধর্মঘট ডাকা হয়। সোমবার দুপুরে আলামিনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। দর্শক, আমরা এই ধর্মঘটের ভোগান্তির বিষয়ে সবশেষ তথ্য জেনে নেব। খুলনা থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মামুন রেজা। মামুন, এই ট্যাঙ্ক লরি শ্রমিকরা যে ধর্মঘট ডেকেছে তার আমি প্রতিবাদ সভাও করছে, আমি দেখতে পাচ্ছি, কি সবশেষ তথ্য রয়েছে? তানভীর, সকাল থেকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং ধর্মঘট শুরু করেছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আলামিনের উপর হামলাকারীরা গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি এবং ধর্মঘট চালিয়ে যাবেন। খুলনার 3টি জ্বালানি তেলের ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের 10টি জেলা এবং বৃহত্তর ফরিদপুরের 5টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো যারা এই শ্রমিক ইউনিয়নের সদস্য রয়েছেন। তারা এখানে নগরীর কাশীপুর মোড়ে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা শ্রমিক নেতাদের কাছ থেকে জানবো যে কি দাবিতে তাদের এই আন্দোলন এবং কতক্ষণ পর্যন্ত এই আন্দোলনটি চলবে। গতকাল দুপুর আনুমানিক 1:30 খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে
কিছু সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্র, অগ্নেয় অস্ত্র নিয়ে আর কি মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে। তাৎক্ষণিকভাবে এলাকার জনগণ যারা ছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে এখন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। আমাদের খুলনা বিভাগীয় ট্যাংলোরি শ্রমিক ইউনিয়ন, আপনারা জানেন খুলনা বিভাগের 10টি জেলা নিয়ে সম্পৃক্ত, পাশাপাশি বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা নিয়ে আমাদের এই কর্মকাণ্ড চলে থাকে। এই ট্যাংলোরি শ্রমিক নেতাকে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে তারই প্রতিবাদে ট্যাংলোরি শ্রমিক নেতৃবৃন্দ, ট্যাংলোরি শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমাদের ফেডারেশন, সারা বাংলাদেশ ব্যাপী ট্যাংলোরি শ্রমিক ফেডারেশন, সেই ফেডারেশনের মাধ্যমে এই কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমরা চাই, যেহেতু এই আন্দোলনটা যদি বড় আকারে যায়, দেশের একটা ক্ষতি না হোক, আমরা সেদিকে না যে এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের আওতায় আনা হয়। তানভীর, শুনছিলেন শ্রমিক নেতারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আলামিনের উপর হামলাকারীরা গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি এবং ধর্মঘট চালিয়ে যাবেন। তানভীর, মামুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন রেজা। এবারে ইউক্রেন প্রসঙ্গ। যুদ্ধবিরতি ইস্যুতে তুরস্কের ইস্তাম্বুলে আজ ফের আলোচনায় বসছে ইউক্রেন রাশিয়া। এর মধ্যে কিয়েভ থেকে ইস্তাম্বুল পৌঁছেছে প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তার দাবি, রুশ বাহিনীর দখল থেকে দক্ষিণ পূর্বাঞ্চলের ত্রস্তিয়ানেৎস শহর পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সেনারা। তিনি আরও জানিয়েছেন, কিয়েভেও স্থগিত রয়েছে আগ্রাসন, তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এসব অঞ্চলে অবস্থান মজবুত করতে ইউক্রেনে ওয়াগনার গ্রুপের 1000 ভাড়াটে সেনা মোতায়েন করেছে রাশিয়া। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কটূক্তির কারণে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুদক কর্মকর্তা শরীফ ইস্যুতে গতকাল সংসদে পূর্ণাঙ্গ তথ্য দেননি এমপি রাশেদ খান মেনন। এমন মন্তব্য দুদক আইনজীবী খুরশিদ আলম খানের। বলেন, রাশেদ খান মেননের বক্তব্যে সম্পূর্ণ একপেশে। মিস্টার রাশেদ খান মেনন যে তথ্য দিয়েছে সেটা অপূর্ণাঙ্গ এবং একপেশে। কাজেই এখানে একপেশে তথ্য দিলে হয় কি, একটা প্রতিষ্ঠান সম্পর্কে একটা খারাপ ধারণা জন্মগ্রহণ করে। একজন মাননীয় সাংসদ যখন সংসদে দাঁড়িয়ে একটি বক্তব্য দিবেন, আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ আইনজীবী হিসেবে ওনার দুপক্ষ তথ্যগুলো নিয়ে উপস্থাপন করা উচিত। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই ইউরোপের দেশগুলোতে বাড়ছে জ্বালানি পণ্যের দাম। পিছিয়ে নেই কৃষি পণ্যও, যার নেতিবাচক প্রভাব পড়েছে খামারে। লোকসান এড়াতে উৎপাদিত পণ্যের দাম বাড়িয়েছেন খামারিরা, তবে তাতেও সংকট কাটছে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। বাড়ছে খাদ্যসহ সব পণ্যের দাম। মাসের ব্যবধানে ফ্রান্সে বেশ খানিকটা বেড়েছে জ্বালানি পণ্যের দাম। সরবরাহ সংকটের কারণে বেড়েছে কৃষি পণ্যের বিক্রয় মূল্যও, যার প্রভাব পড়েছে দেশটির খামারগুলোতে। খামারে প্রাণীর খাদ্য হিসেবে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখীর মতো কৃষিপণ্য দেয়া হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ কমেছে সব কৃষিপণ্যের, ফলে দাম ঊর্ধ্বমুখী। জ্বালানি পণ্যের দামও বেড়েছে। প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের জন্য প্রায় 45% বাড়তি অর্থ পরিশোধ করতে হচ্ছে। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণের বেশি। লোকসান এড়াতে খামারে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য বাড়াতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কৃষকের প্রতিক্রিয়া কি হতে পারে তা আমার জানা নেই। আমার করণীয় সম্পর্কেও কিছুই জানা নেই। খামারে প্রয়োজনীয় সব পণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় খাদ্যপণ্যের সরবরাহে সংকটের আশঙ্কা তীব্রতর হচ্ছে। সংকটে পড়েছে ইউরোপীয় অঞ্চলে খাদ্যপণ্য সরবরাহ শৃঙ্খলেও। পরিস্থিতির উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন ও সরকারের সহযোগিতা চান খামারিরা। যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন এবং সরকারের নীতি সহায়তা ছাড়া দেশবাসীর কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া সম্ভব নয়। খাদ্য শৃঙ্খল স্বাভাবিক রাখতে কৃষি ও খামার সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। এর মাধ্যমে আমদানি নির্ভরতাও কমবে। সংকটের মধ্যেও রাশিয়ার উপর থেকে এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিন্তা করছে না ইইউ। ইমাদ বাপ্পি, চ্যানেল 24। শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার ভিতরে ওটাই একটা আকাঙ্ক্ষা ছিল। কেউ জিজ্ঞেস করলে সে বলতো আমি আর্মিতে যোগ দেবো,
আমি সেনা অফিসার হব, কিন্তু দুর্ভাগ্য যে তার সে স্বপ্ন পূরণ হয়নি। একটা স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ জাতির পিতা গড়ে তোলার দায়িত্ব পেয়েছিলেন। 10ই জানুয়ারি 72 সালে তিনি পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন। সে বিধ্বস্ত বাংলাদেশ একদিকে যেমন গড়ে তুলেছেন, সেই সাথে সাথে আমাদের সকল একটা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সকল প্রতিষ্ঠানগুলিও তিনি গড়ে তোলেন এবং এই অল্প সময়ের মধ্যে আমাদের সেনাবাহিনীকেও তিনি গড়ে তুলেছিলেন এবং জাতীয় প্রতিরক্ষা নীতিমালা 1974 তিনি প্রণয়ন করেন। সেই সাথে সাথে সেনাবাহিনীর জন্য মিলিটারি একাডেমি, কম্বাইন্ড আর্মস স্কুল সহ প্রায় 100টার মতো ইউনিট ও প্রতিষ্ঠান তিনি তৈরি করে দিয়ে যান। 15 আগস্টে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যে অস্থিরতা ছিল, প্রায় 19-20টা কু হয়। বহু সেনা অফিসার, অনেকেই বিমান বাহিনীর অফিসার, সৈনিক, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় বা তারা মৃত্যুবরণ করে। এরপর 21 বছর পরে আওয়ামী লীগ সরকারে আসে। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমাদের লক্ষ্য থাকে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই সশস্ত্র বাহিনীকে আমাদের আরও যুগোপযোগী করতে হবে, প্রশিক্ষিত করতে হবে, উন্নত করতে হবে, সমৃদ্ধশালী করতে হবে। সেই সাথে সাথে এই উন্নয়নের একটা পদক্ষেপ বা পরিকল্পনা আমাদের নিতে হবে। সেজন্য 1998 সালে আমি প্রথম ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 1999 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করি এবং 2000 সালে সেনা নৌ বিমান বাহিনীতে নারী অফিসার আমরা নিয়োগ করি। এছাড়া আরও যুগোপযোগী অনেক সরঞ্জাম আমরা ক্রয় করি। এর পরবর্তীতে আমরা যখন দ্বিতীয়বার ক্ষমতা আসি, জাতির পিতা আমাদের যে প্রতিরক্ষা নীতিমালা করেছেন তারই ভিত্তিতে তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। প্রীতি ম্যাচে আজ মঙ্গোলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। মালদ্বীপের কাছে হারলেও এই ম্যাচে জয় পেতে মরিয়া জামাল ভুঁইয়ারা। বিপরীতে ড্রয়ে মনোযোগ অতিথিদের। র্যাঙ্কিংয়ে 2 ধাপ পিছিয়ে থাকলেও চেঙ্গিস খানের দেশের সাথে পরিসংখ্যান লাল সবুজের পক্ষে। সিলেট জেলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। দর্শক, এই ছিল চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। করোনার এই দুঃসময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।